গুড মর্নিং অর্থনীতির মেয়েরা। আজকে যে টপিক নিয়ে আমি পড়াবো সেটাই 11-এ যেমন তোমরা পড়বে, আবার 12-এও আছে। সেই জন্য আমি 11-12-এ দুটো ক্লাসেরই অর্থনীতির মেয়েদেরকে আমি বলবো যে এই ভিডিওটা দেখতে, তাহলে তোমরা মনে পড়ে যাবে যে 11-এ কী পড়েছিলে এবং 12-এ কী কী আছে। তো আজকে এসো তোমাদের পড়াবো ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম মানে ব্যাংক ব্যবস্থা। এবার ব্যাংক ব্যবস্থা পড়াবার প্রথম প্রশ্নই আসে, তাহলে ব্যাংক কাকে বলে। তাহলে আমরা এসব দেখে নিই ব্যাংক কাকে বলে। পরিভাষা, ব্যাংকের পরিভাষা। যে সংস্থা চাহিদা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকারে আমানত বা অর্থ, আমানত মানেটা কি না, অর্থ হিসাবে যে টাকাটা ব্যাংক জনসাধারণের কাছ থেকে নেয়। তাহলে যে সংস্থা চাহিদা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকারে আমানত বা অর্থ জমা রাখে এবং ঋণ দেয়, সেই ধরনের সংস্থাকে ব্যাংক বলে। তাহলে এই পরিভাষার থেকে আমরা দুটো বৈশিষ্ট্য পাচ্ছি। তাহলে ব্যাংকের বৈশিষ্ট্য দুটো কি কি এসো দেখে নিই। কি কি থাকলে আমরা ব্যাংক বলে চিনতে পারি। 1 নম্বর হচ্ছে যে আমানত গ্রহণ করা হয়। এখানে যে শব্দটা একটু অ্যাড করি, যে আমানত গ্রহণ করা হয় তা চেকের মাধ্যমে যখন খুশি তোলা যেতে পারে। ওই যে বলছে চাহিদা মাত্র ফেরত দেবার অঙ্গীকারী, তার মানে আমানত, আমি যদি একটা 1000 টাকা ব্যাংকের কাছে আজকে জমা রাখি, আমার যদি আমি জানি এটা ব্যাংকে আমার 1000 টাকা গচ্ছিত আছে, মানে আমি যখন খুশি ব্যাংকে গিয়ে চেক কেটে ব্যাংকে আদেশ দিলে ব্যাংক আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেবে। তাই আমানত গ্রহণ করা হয়, যে আমানত ব্যাংক গ্রহণ করে তা চেকের মাধ্যমে যখন খুশি তোলা যায়। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই আমানত রাশি কিন্তু ব্যাংক নিজের কাছে জমিয়ে রাখে না, তাহলে ব্যাংকের কোনো রকম লাভ হবে না। ব্যাংক কি করে, সেই আমানতের একাংশ ঋণ দান করে, মানে জনসাধারণকে ব্যাংক ঋণও দেয়, লোন দেয়, তাই তো। এই লোন দানের মাধ্যমটাই হচ্ছে আসল ব্যাংকের টাকার মানে আমানত বাড়ানোর একটা উপায়।
কারণ ব্যাংকের আয়ের উপায় হচ্ছে, ব্যাংক যদি ঋণ না দেয়, লোন না দেয়, তাহলে কিন্তু ব্যাংক ব্যবস্থাই উঠে যাবে। ব্যাংকের লাভ হয় ঋণ দিয়ে, কিন্তু সেই ঋণটা লক্ষ্য করে দেখো যে যেই আমানত রাশি গ্রহণ করে, পুরো আমানত রাশি পুরোটা অংশ ঋণ দেয় না, কিছু অংশ ঋণ হিসাবে দান করে, কিছু অংশ রেখে দেয়। কারণ কি, যে যেই এই যে বলছে প্রথমে যে তার চেকের মাধ্যমে চেক কেটে যখন খুশি তোলাও যেতে পারে। ধরো আমি আজকে 1000 টাকা রাখলাম ব্যাংকে, তো আমার তো যখন খুশি দরকার হলে আমি ব্যাংকে গিয়ে চেক কাটলে ব্যাংকে আমাকে দিতে বাধ্য। এবার পুরো 1000 টাকাটাই যদি ব্যাংক ঋণ হিসাবে দান করে দেয়, তাহলে কিন্তু ব্যাংক আমার টাকা আমার চাহিদা মাত্র ফেরত দিতে পারবে না। তোমাদের মনের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে, দিদি যেই অংশটা আমানত নিল পুরোটা দিল না, ঠিক আছে, কিন্তু ধরুন 1000 টাকার থেকে 200 টাকা ব্যাংক নিজের কাছে রাখলো এবং 800 টাকা ঋণ দিল, কিন্তু আপনি যদি 1000 টাকা চান, তাহলে আপনাকে 1000 টাকা কোথা থেকে দেবে? কারণ 800 টাকা তো ঋণ দিয়ে দিচ্ছে। সেই 1000 টাকা আমি একা কিন্তু জমা দিচ্ছি না, আমার মতন হাজারে হাজারে লোক ব্যাংকের কাছে আমানত জমা রাখছে। তো তাদের থেকে তখন আমাকে সেই টাকাটা জোগাড় করে দেবে, মানে আমার অ্যাকাউন্টে দেখাবে যে আমার টাকাটা আমার রয়েছে। তো এইভাবে আমরা ব্যাংকের পরিভাষা দেখলাম, ব্যাংকের বৈশিষ্ট্য দেখলাম। এবার যেটা আমাদের বুঝতে হবে, এই আমানত কাকে বলে, কি কি বস্তু, সেটা একটুখানি আমরা দেখি। এবারে এসো আমানত, তোমাদের বইটা যদি হাতের কাছে থাকে তাহলে দেখো আমানত কাকে বলে। যে জনসাধারণ থেকে যে আমানত মানে নেয়, সেই আমানত কি হয়, দু ধরনের আমানত হয়। একটা, আচ্ছা আমানত সৃষ্টিটা আমি পরে বলবো, এবং আমানত মানে হচ্ছে জনসাধারণের কাছ থেকে যে অর্থ আমানত হিসাবে গ্রহণ করে, সে মানে অর্থ যে জমা রাখে, সেটাকে আমানত বলছি। তার মানে আমানত সম্পর্কে 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে। যে আমানত হিসাবে ব্যাংক যা গ্রহণ করে, কেবলমাত্র অর্থই গ্রহণ করে, অন্য দ্রব্য না। মানে আমরা সেইটাকে আমানত বলছি, যেই আমানতটা আমরা যখন খুশি চেক কেটে তুলতে পারি, কারোর ঋণ পরিশোধ করতে পারি। মানে আমার কথা হচ্ছে যে যেই লেনদেনের কাজ করছি সেটা চেকের মাধ্যমে হোক, কিন্তু যখন খুশি আমি ওটাকে ব্যবহার করতে পারছি। আমার যদি অ্যাকাউন্টে টাকা থাকে, আমি চেক কেটে যখন খুশি নিতে পারছি, বা অন্য কাউকে চেক কেটে মানে আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে পাঠাতে পারছি, এই যে লেনদেন করতে পারছি, সেটাকে আমরা আমানত বলছি। আর ব্যাংক যেটা আমানত হিসাবে গ্রহণ করছে, সেটা কেবল তার অর্থই গ্রহণ করে, অন্য কোনো দ্রব্য নয়। আর 2 নম্বর হচ্ছে ব্যাংকে তোমাদের এই 3টে পয়েন্ট আমানতের বিশেষ করে রয়েছে। যে আমানত হিসাবে ব্যাংক যা গ্রহণ করে অর্থই গ্রহণ করে, দ্রব্য সামগ্রী নয়। আর আমানত সাধারণ জনসাধারণের কাছ থেকে গ্রহণ করা হয়, শুধুমাত্র ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাছ থেকেই যে নেবে তা নয়, কি জনসাধারণের
শুধু যে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাছ থেকে গ্রহণ করে তা নয়, আপামর জনসাধারণের কাছ থেকেও গ্রহণ করে। আর 3 নম্বর কি হচ্ছে, চেক কেটে যখন খুশি এই আমানত রাশি তোলা যায়। এইটা একটু খুব ইম্পর্টেন্ট যে চেক কেটে আমানত তোলা যায়। তাহলে এই 3টে জিনিস আমানতের জন্য মনে রাখবে যে আমানত কাকে বলে। আমানত হচ্ছে এমন একটা অর্থরাশি যেটা আমি ব্যাংকে জমা দিলাম, এবার সেখান থেকে আমি যখন খুশি চেকের মাধ্যমে তুলতে পারি, যাকে খুশি আমি যদি কারোর থেকে ঋণ নিই, যখন খুশি সেই ঋণ আমি পরিশোধ করতে পারি আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে মাইনাস হয়ে যাবে এবং যাকে দিলাম তার অ্যাকাউন্টে গিয়ে অ্যাড হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে আমানত হিসাবে ব্যাংক কেবলমাত্র অর্থই সংগ্রহ করে, কোনো দ্রব্য সামগ্রী সংগ্রহ করে না। এই হচ্ছে আমানত। এবার এসো, তাহলে আমি ব্যাংকের দুটো বৈশিষ্ট্য পড়ালাম। এইখানটায় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম অনেক সংস্থা আছে যারা কি করে, জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করছে আবার ঋণদানও করছে। তাহলে আমানত যারা গ্রহণ করে, যে সংস্থা বা প্রতিষ্ঠান, এবং ঋণদান করে, তারাই কি ব্যাংক? না, তারা ব্যাংক নয়, তারা অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আর্থিক প্রতিষ্ঠানকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, যার মানে যারা অর্থের লেনদেন করছে, তারা কি কি হয়? ব্যাংক এবং অব্যাংক। এই ব্যাংক এবং অব্যাংক দুই ধরনের প্রতিষ্ঠানই কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। এবার প্রশ্ন হচ্ছে ব্যাংক আর অব্যাংকের মধ্যে তাহলে পার্থক্য কোথায়? ব্যাংক হচ্ছে একটা জিনিস বারবার আমি বলছি, ওই যে বললাম যে আমি আমার আমানত রাশি যখন খুশি চেক কেটে তুলতে পারি, এইটা 1 নম্বর পয়েন্ট ছিল আমানতের বেলা। কিন্তু অব্যাংক আর্থিক সংস্থা যে আমানত জনসাধারণের থেকে গ্রহণ করে, কিন্তু যখন খুশি, মানে চাহিদা মাত্র বলা উচিত, চাহিদা মাত্র চেকের মাধ্যমে আমানত তোলা বলে লিখি, তার কারণ আমি যে পার্থক্যটা বোঝাচ্ছি সেটা ব্যাংক হলে চাহিদা মাত্র চেকের মাধ্যমে আমানত তোলা যেতে পারে, আর অব্যাংক হলে চাহিদা মাত্র চেকের মাধ্যমে তোলা যেতে পারে। এটা হচ্ছে মানে প্রথম পার্থক্য ব্যাংক এবং অব্যাংকের। দ্বিতীয় পার্থক্য কি? দ্বিতীয় পার্থক্য, ব্যাংক যে আমানত রাশি জনসাধারণের কাছ থেকে গ্রহণ করে বা জমা রাখে, তার একটা অংশ বলি, কারণ বলছি কেন কি, তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে, মানে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ আকারে জমা রাখে। কি
কি বললাম, যে আমানত রাশি জনসাধারণ থেকে গ্রহণ করে, কে গ্রহণ করে? ব্যাংক গ্রহণ করে। যদি ব্যাংক হয় তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ আকারে জমা রাখতে হয়। ব্যাংকের এটা বৈশিষ্ট্য। কিন্তু অব্যাংকে এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো জমা রাশি রাখতে হয় না। ধরো এইটা একাংশ বলছি, এইটা নির্দেশ অনুসারে, মানে সমস্ত ব্যাংকের শীর্ষে আছে কেন্দ্রীয় ব্যাংক। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ দেবে তুমি এত পার্সেন্টেজ ক্যাশ রিজার্ভ আমার কাছে জমা রাখো। তাহলে ওই টাকাটা আমানত যেটা জনসাধারণের কাছ থেকে নিচ্ছে তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। কিন্তু অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটা করতে হয় না। আর একটা ঋণদানের ব্যাপারে একটা বড় পার্থক্য দেখা যায়। আমি এখানে লেখার মানে আছে জায়গা, কিন্তু এতে হবে না, আমি এটা মুছে ওপরে চলে যাচ্ছি। ঋণদানের ব্যাপারে খুব ব্যাপার, মানে তোমরা যখন ঋণদান করবে তখন আরেকটু স্পষ্ট হবে। এইখানটা ঠিক এইভাবে বুঝতে পারবে না, তাও আমি বলছি যে ব্যাংক যেই আমানত রাশিটা গ্রহণ করে জনসাধারণের থেকে, সেখানের একটা অংশ চলে গেল কেন্দ্রীয় ব্যাংকের কাছে। ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR হিসাবে ওটা নগদ জমা রাশি হিসাবে জমা করলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আরেকটা অংশ তার নিজের কাছে রেখে দিতে হবে, সেটাকে বলে LRR। তো লিগাল রিজার্ভ রেশিও, সেই অংশটা নিজের কাছে রেখে দিতে হয়। কেন রেখে দিতে হয়? যদি কেউ চাহিদা মাত্র চেক কেটে দিতে হয়, তো সেই টাকাটা যেন সেখান থেকে ম্যানেজ করতে পারে। তো সেই জন্য ব্যাংকের ঋণদানের যে প্রসেস, প্রত্যেক বলছে ব্যাংক ঋণদান করে সেই আমানত রাশি, সেই ঋণদানের টাকাটা নিজেই সৃষ্টি করে। মানে ব্যাংক হলে যে যে অর্থ ঋণদান করে সেই অর্থ ব্যাংক নিজেই সৃষ্টি করে। কিন্তু অব্যাংক সেই অর্থটা নিজে সৃষ্টি করতে পারে না। ওই LRR কথাটা যে মানে ব্যাংকের বেলায় রয়েছে, কিন্তু অব্যাংকের বেলায় এই নির্দেশটা নিজেদের অনুযায়ী ওরা নিজেরা করে। সুতরাং এইটা ঠিক মানে এই জিনিসটা এদের বেলায় খাটে না। অর্থাৎ যে অর্থ ব্যাংক ঋণদান, যদি সেটা ব্যাংক হয় তাহলে যে ঋণদান করে যেই অর্থটা, সেটা নিজেই কিন্তু ব্যাংক সৃষ্টি করতে পারে। ব্যাংকের যখন কাজ করাবো বা আমানত কীভাবে সৃষ্টি করে, তখন কিন্তু এটা আরেকটু ক্লিয়ার হবে। তা আর ব্যাংক মানে দেশের সব ব্যাংক মিলে কয়েক গুণ বেশি আমানত বাড়িয়ে নিতে পারে। তাহলে ব্যাংকের আরেকটা ঋণ সৃষ্টির ব্যাপারে আরেকটা ব্যাপার আছে, যে যদি ব্যাংক হয় তাহলে সে আমানত রাশিটা ঋণ দেওয়ার মাধ্যমে প্রত্যেকটি ঋণ একটা করে আমানত সৃষ্টি করে। বলে এভরি লোন ক্রিয়েটস আ ডিপোজিট। তো প্রত্যেকটা ঋণ যদি ডিপোজিট করে, এরকম দেশের সব ব্যাংক মিলে কয়েক গুণ বেশি আমানত সৃষ্টি করতে পারে, কিন্তু অব্যাংক সেটা করতে পারে না। তো 11-এর যদি ক্লাসের ছাত্রী হও তাহলে এটা এক্ষুনি বুঝবে না। আমি যখন আমানত কীভাবে বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে যদি বলি, তখন এই দুটো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে এই দুটো হলো। এবার আমরা দেখি যে আর কি কি তোমাদের সিলেবাসে আছে। 11-এর অনুযায়ী আমি পড়াচ্ছি, যেহেতু আমি 11-এর বইটাই একটু দেখি। আর তার মানে ব্যাংক আর অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পার্থক্য খানিকটা বুঝলে, এরপরে আছে ব্যাংকের প্রকারভেদ। ব্যাংকের প্রকারভেদ তোমরা জানো, সবচেয়ে শীর্ষে থাকে কে?
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় ব্যাংক, এবং তার আন্ডারে সমস্ত বাণিজ্যিক ব্যাংক আর সব নানান ধরনের ব্যাংক আছে। সেই ব্যাংকের ইয়েটা আমরা পড়ছি বাণিজ্যিক ব্যাংক, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক। তাহলে এই সব ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ পরিচালন সবটা করে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক, এটা শুধু ভারতে বলে কথা নয়, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ওই যে বললাম ক্যাশ রিজার্ভ রেশিও, যে একটা অংশ তার কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়, এবং সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দেয় কখন এটা রিজার্ভ রেশিও বাড়াবে কমাবে। যা হোক, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনাতেই কিন্তু দেশের অর্থের যোগান বাড়ে কম। তো এবার অর্থের যোগান কাকে বলে সেটা তোমাদের শেখাতে হবে। মানে জনসাধারণের হাতে যে অর্থটা রয়েছে সেই অর্থটা প্লাস সমস্ত পোস্ট অফিস ব্যাংকের হাতে যা আছে সেই সবটা মিলে দেশের অর্থের যোগান। তো অর্থের যোগান আমরা পরে একটু বুঝবো। যেটা 12-এ আছে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজকর্ম। এবারে চট করে এসো চলে আসি বাণিজ্যিক ব্যাংকের কাজকর্ম। আমি অর্থের যোগানটা আরেকদিন তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা 11-এর 5 নম্বরের কোয়েশ্চেনের অনেক সময় আসে। তো প্রথম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কি করে না, যদি পায় আবার বলবো যে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। আমানত আবার কত ধরনের আমানত আছে? এই আমানত রাশি আবার 3 ধরনের আছে। এক হচ্ছে চলতি আমানত, চলতি আমানত কি? এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট। মানে এইমাত্র আমি যেই টাকাটা জমা রাখছি সেই জমা টাকাটা যখন খুশি তো আমি চেক কেটে তুলতে পারি। তাই জন্য চলতি আমানতের উপরে খুব বিশেষ একটা সুদ দেয় না ব্যাংক। কারণ কি, ব্যাংক জানে যে ও আজকে যে ব্যক্তি জমা রেখেছে কালকেই হয়তো তার প্রয়োজন পড়তে পারে এবং সে চেক কেটে সেই পুরো অ্যামাউন্টটা তুলে নিতে পারে। তাহলে চলতি আমানতের সুবিধা হচ্ছে যখন খুশি চেক কেটে তোলা যায়, এবং সেই জন্য এর সুদ পাওয়া যায় না, বা খুব নমিনাল সুদ পাওয়া যায়, সুদ বিশেষ করে পাওয়া যায় না, নো ইন্টারেস্ট। আর একটা হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদি আমানতটা কি? মেয়াদি আমানত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি ওটাকে জমা রাখলে, যেমন ফিক্সড ডিপোজিট। তো কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, যা খুশি একটা সময়সীমার মধ্যে ওটা নির্ধারিত থাকে। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমানতটা তুমি তুলবে না, সেটা এই শর্তে ব্যাংক ওটাকে জমা রাখে। ফলে কি হয়, মানে কত তুমি জমা রাখলে এবং কত দিনের জন্য জমা রাখলে, এই দুটোকে নিয়ে ব্যাংকের নিজস্ব হিসাব আছে, যেটাকে তোমাকে একটা সুদ দেবে। তো এটা হচ্ছে মেয়াদি আমানত, যেটাকে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতও বলা যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে তোমাদের 3 নম্বর হচ্ছে মেয়াদি আমানত, চলতি আমানত, আর বাংলাটাকে কি বলে, সঞ্চয়ী আমানত।
সেভিং ডিপোজিট, সঞ্চয়ী আমানত, সেভিং ডিপোজিট বলা হয়। কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, আর হচ্ছে সঞ্চয়ী আমানত বা সেভিং ডিপোজিট। তো সঞ্চয়ী আমানতটা কি? সঞ্চয়ী আমানত কিছুটা চলতি আমানতের বৈশিষ্ট্য আছে, কিছুটা মেয়াদি আমানতের বৈশিষ্ট্য আছে। অর্থাৎ তুমি এটাতে চেক কেটে তুলতে পারো, কিন্তু কিছু বিধিনিষেধ আছে। মানে চাহিদা মাত্র চেক কেটে তুলে নিলাম, সেটা কিন্তু সঞ্চয়তে পারবে না। চেক কেটেই তোলা যেতে পারে, কিন্তু এটার একটা বিধিনিষেধ আছে। সেই জন্য এটার সুদ পাওয়া যেতে পারে, কিন্তু সেটাও কিছু সুদ পাওয়া যেতে পারে এখানে। মানে সেটা নির্ভর করে যে তুমি কতদিনের জন্য সঞ্চয় করে রাখছো আর কি পরিমাণ অর্থ রয়েছে। তো এই হচ্ছে আমানত, যেটা জনসাধারণের কাছ